মাত্র ৩ জন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোসর রয়ে গেছে। ক্ষমতা নিয়ে বসে আছে সেই সব সচিবালয়ের দোসররা, যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক, এখনকার সরকারকেও একরকম স্বৈরশাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে। যদি পজিটিভ ধৈর্য নেই, আর যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে উনি গেছিলেন প্রধান বিচারপতির কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে ৩ মাসের জন্য, সেটার প্রধান আপনাকে হইতে হবে, আমাদের প্রধান বিচারপতির কাছে উনি এই আবদারটা করছে, এরকম শোনা যাচ্ছে। আবার ছুপ্পু সাহেবের কাছে যায় এরকম আরেকটা আবদার করছে, আবার আমাদের স্যারের কাছে আইসা সচিবালয়ের সচিবদেরকে নিয়ে বোমা ফাটালেন ফেস দ্য পিপলের সাংবাদিক সাইফুল সাগর। তিনি বলেছেন সচিবালয়ে সকল সচিব আগেরই রয়েছেন, মাত্র ৩ জন সচিব পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ উপদেষ্টা যারা রয়েছেন তারা যদিও এই সরকারের পরে নিয়োগ হয়েছে হাসিনা যাওয়ার পর, কিন্তু তারা মূলত কোনো কাজ করতে পারে না। এই সচিবরা তাদেরকে যেভাবে পরিচালনা করছে সেভাবে পরিচালিত হচ্ছে, অর্থাৎ সচিবরাই দেশ চালাচ্ছে। আমরা যে বলি যে আসলে কিছু পরিবর্তন হচ্ছে না কেন, প্রশাসন পরিবর্তন হচ্ছে না কেন, সরকার কিছু করতে পারতেছে না কেন, মূলত এই সচিবরা থেকে যাওয়ার কারণেই কোনো জায়গায় আসলে কোনো কিছু করতে পারতেছে না। বিশেষ করে প্রশাসন বলেন, সেনাবাহিনীর ভিতরে বলেন, তারা সব জায়গায় আগের অবস্থানে রয়েছে। এই যে সচিবরা, হাসিনার আমলের সচিবরা কিভাবে এখনো আছে, এর জন্য দায়ী কারা, এটা জানলে আপনারা আরো অবাক হবেন। আমরা সাইফুল সাগর আলোচনা শুনবো, তারপর আরেকজনের গুরুত্বপূর্ণ কথা শুনবো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। মাত্র ৩ জন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোসর রয়ে গেছে। মাত্র ৩ জন, যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভেরিফিকেশন আমাদের কাছে এসছে, মোটামুটি ৩ জন এখন পরিবর্তনের পক্ষের যারা চায়। এমন না যে শেখ হাসিনার পক্ষের হলেই যে আমরা বলবো যে দোসর, তা নয়। যারা শেখ হাসিনাকেও দোসর ফ্যাসিবাদ বানিয়েছে, যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে, যারা স্বৈরাচার বানিয়েছে, যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে, সেই সব সচিবালয়ের দোসররা, যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক, এখনকার সরকারকেও একরকম স্বৈরশাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে, তারা এখনও বলবৎ রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। বিশ্বাস করেন, আমাদের কাছে অনেক তথ্য এসছে, আপনাদেরকে ধীরে ধীরে সকল কিছু প্রকাশ করব। আমাদের কাছে এর আগের সময়ের এনএসআই, ডিজিএফআই এর যত রিপোর্ট আছে, যেসব রিপোর্টের ভিত্তিতে তারা পদোন্নতি পেয়েছিল, কোন সময় কী পদোন্নতি পেয়েছে, কি কারণে পদোন্নতি পেয়েছে, তাদের আগের ভূমিকা কি ছিল, তারা কিভাবে এক নায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং তারা এখন আবার কিভাবে নিজেদের ভুল পাল্টে আবারও এই সরকারের পক্ষপাতিত্ব করে এই সরকারকে আবারও খোসামত করে আর্থিকভাবে কিভাবে মোটা তাজা করে কিভাবে নিজেদের অবস্থানকে ধরে রেখেছে, খুব শীঘ্রই পাবেন। ফেস দ্য পিপল এখন সেক্রেটারিয়েটে আমাদের যে সিক্রেটাইজ টিম, আমাদের যে ইনভেস্টিগেটিভ টিম, এটি নিয়ে জোরে সোরে কাজ চালাচ্ছে। ইতিমধ্যে আমার কাছে অনেকেই যোগাযোগ করে তাদের ব্যাপারে বিভিন্ন রকম তদবির করা শুরু করেছে আমাদের কাছে। আমরা সব কিছুকে ছাড়িয়ে অতি সত্বর এসব মানুষদের মুখোশ আমরা উন্মোচন করব। জনগণ আমাদের পাশে থাকবেন। রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে, তাদের পূর্বের সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে জায়গা মতো রেখে দিয়েছে। এই জনগণ কিন্তু মাত্র কয়েকদিনে কোনো ধরনের নেতাবিহীন, কোনো ধরনের রাজনৈতিক নেতাবিহীন রাজনৈতিক ডাকের বাইরে গিয়ে 24 ঘটিয়েছে। আওয়ামী লীগের লোকজনও, আওয়ামী লীগ যারা করেছে, কট্টর আওয়ামী লীগ, আর আমি তো সবার সাথে মিশেছি, সবার সাথে কথা বলেছি, তারাও বলেছে এদের যদি আরও 6 মাস বা 1 বছর চালাতো শেখ হাসিনা, তাহলে এই দেশ থাকতো না। এই অর্থনীতি, আমরা যেটা এখন অর্থনীতি যেই একটা বড় ধরনের ধাক্কা এখন খাচ্ছে এই মুহূর্তে, এটা শেখ হাসিনা রেখে যাওয়া ধাক্কা, সব একদম ফোকলা করে ফেলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে সেই লোকেরাই যা কিছু বাকি আছে সেগুলোকে খেয়ে একদম শেষ করে দিচ্ছে। এখন বর্তমান যে উপদেষ্টারা রয়েছে, এরা দেখবেন যে কেউ সবসময় কথা বলে না, মিডিয়াতে তেমন কেউ আসে না, খুব বেশি আসে না। এর কারণ হলো সবাই কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে গেছে। সচিবরা উপদেষ্টাকে চালায়, আর সচিবদের কাছে সকল চাবিকাঠি। এখনকার যেসব এই ইয়াং পোলাপান যেগুলি উপদেষ্টা হয়েছে, এটা কি জানে?
আর যারা বয়স্ক এরা কি জানে? নতুনভাবে, নতুন মন্ত্রে, নতুন কৌশলে, নতুন বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে তাদেরকে বোকা বানানো হচ্ছে, তাদেরকে ভোদাই বানানো হচ্ছে। সোজা বাংলায় যদি বলি, আমরা যদি সেক্রেটারিয়েট এখান থেকে যদি দোসরকে মুক্ত না করতে পারে, দোসর মুক্ত সেক্রেটারিয়েট যদি না হয়, বাংলাদেশ কোনোভাবেই প্রশাসনিকভাবে ঠিক কিচ্ছু হবে না। ভাই, এটা একদম প্রুভেন কথা, এটা একদম মানে সত্য কথা। কিভাবে আপনার প্রশাসন যারা চালাচ্ছে তাদের শীর্ষে যদি দোসররা বসে থাকে, তো নিম্ন অধস্থন যারা আছে তারা কেন ভালোভাবে কাজ করবে? তাদের কাছে যিনি নির্দেশনা দিবেন, যিনি প্রজ্ঞাপন জারি করবেন, যিনি বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করবেন, যার অধীনে পুরো প্রশাসন, পুরো মন্ত্রণালয় চলবে, সে যেভাবে যাবে এভাবে তো মন্ত্রণালয় চলবে। এটাই তো বাস্তবতা। সেখানে কিচ্ছু হয়নি, কোনো পরিবর্তন হয়নি। আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে বলে রাখছি, আমরা যে পরিবর্তনের জন্য এতগুলি মানুষ প্রাণ দিয়েছে, আপনারা যুদ্ধ করেছেন, আপনারা 24-এ কারো ডাকবিহীন শুধুমাত্র এই ছাত্র জনতার উপর যেভাবে নির্মম অত্যাচার নিপীড়ন চলেছিল, যে জন্য আপনারা নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে নেমেছিলেন, সে আশা পূর্ণ হয়নি। সত্যি সে আশা পূর্ণ হয়নি। আমি প্রায় 9 বছর পর দেশে এসে যে পরিবর্তন দেখার ইচ্ছে ছিল, সেই পরিবর্তনের ধারে কাছে যেতে পারিনি। সেই পরিবর্তনের ধারে কাছে যাওয়ার সম্ভাবনাও আর নাই। টাকার কাছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে। উপদেষ্টারা, আপনারা মনে রাখেন, আর কত 5 আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নিতে পারবেন না। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটি, সবাই লিখে রাখুন, এই সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশকে রান করতে পারবে না। এর আগেই তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। আর যারা উপদেষ্টা রয়েছেন তাদের অবশ্যই আপনাদের কিন্তু খবর আছে, আপনাদের কিন্তু সব হিসাব দিতে হবে। এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আপনারা মানুষের সাথে যে বেইমানি করে যাচ্ছেন, প্রত্যেকটা উপদেষ্টার হিসাব দিতে হবে। কেউই শিখিনি আমরা। শেখ হাসিনা চলে যাওয়ার পর যে একটা লেসন আমাদের লার্ন করবার কথা, আমরা কেউই কোনো কিছুই শিখিনি সেখান থেকে। আগের জায়গাতে আছে, বরং আগের থেকে কিছু কিছু জায়গা খারাপ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, জনসাধারণ যদি জাগে তাহলে কিন্তু রেহাই নাই। শেখ হাসিনাকে এদেশ থেকে মানুষ তাড়িয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যদি জাগ্রত হয়, আবারও 24 না হোক, আবারও হয়তো 25 করতে পারে, 26 করতে পারে। তবে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের এই দেশে যারা দেশের জন্য এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে, তাদের মধ্যে কিভাবে বিভক্তি তৈরি করে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, কিভাবে তাদেরকে বিভ্রান্ত করে, বিভক্তি করে অন্য কোনো শক্তিকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবারও এই দেশকে একটা খারাপ অবস্থায় নিয়ে যাওয়া, এই ধরনের পরিকল্পনা সার্বক্ষণিক চলছে। আমরা চাই উত্তরণ ঘটাতে। আমরা চাই একটা সচিবালয় যেখানে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করার মতো মানুষ থাকবে, কোনো দোসর, কোনো ষড়যন্ত্রকারী থাকতে পারবে না। আমরা প্রত্যেকটা সেক্টরকে এভাবে নজর দিতে চাই, পরিকল্পনা করছি কিভাবে এর জন্য কাজ করতে হবে। আপনাদের সাধারণ মানুষের শক্তি থাকলেই চলবে, আমাদের আর কারো কোনো কিছু লাগবে না। প্লিজ থাকুন আমাদের সাথে, আমরা একসাথে অনেক কাজ করতে হবে আমাদের, আর কারো শক্তি লাগবে না। আল্লাহ যদি থাকে। আর জনমান অবস্থা দেখে সবাই মনের মধ্যে প্রশ্ন, নির্বাচন হবে কি? এই প্রশ্নটা সবার মধ্যে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নাই। উনি কিন্তু বলে যে না, নির্বাচন হবে, হতেই হবে। এমনকি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই। মানে আমাদের দেশে 54 বছরে এরকম নির্বাচন হয় নাই। ঈদ উৎসব একটা নির্বাচন, সবাইকে নিয়ে যেতে বলছে। হ্যাঁ, নিজের বাল বাচ্চা যারা আছে, নাতি পুতি, সবাইকে নিয়ে নির্বাচনে যাইতে বলছে। যারা ভোটার না তাদেরকে নিয়েও দেখাইবার জন্য যে নির্বাচন কিভাবে হয়। দেখেন, উনি কিন্তু ফুল পাওয়ার, ফুল পাওয়ার নিয়ে পজিটিভলি বলে নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে।
কিন্তু আমরা দেশের এসব অবস্থা দেখে মনে করতেছি কিভাবে সম্ভব। সবচেয়ে বড় প্রশ্ন, জুলাই সনদপত্র কোথায়? সেটা না হলে কিভাবে নির্বাচন হবে? পিআর সিস্টেম বা কোন সিস্টেমে নির্বাচন হবে এগুলো তো পরের ব্যাপার, কিন্তু আগে তো জুলাই সনদপত্র, তাই না ভাই ব্রাদার? উনি কিন্তু এটা মাথায় নিয়েই বলে। উনি তো জানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে নির্বাচন, ফেব্রুয়ারি 12 তারিখ আসার আগেই এই জুলাই সনদপত্র সামনে চলে আসবে, এটা স্বীকৃতি পেয়ে যাবেন। এটা কোনো দল না করবে না। অনেকে হয়তো ভাবতে পারেন বিএনপি হয়তো বাগড়া বাজাইতে পারে যে না আমরা এখন মানি না, না না, এইটার ব্যাপারে না বলবে না বিএনপি। এইটার ব্যাপারে যদি না বলে তাহলে ভুল রাজনীতি হয়ে গেল না? এরকম ভুল রাজনীতি করবে ওনারা? না, করবে না। দেখেন আমাদের দেশে এখন চারিদিকে শুধু আমরা একে অপরকে সন্দেহ করতেছি। হ্যাঁ, সবাই সবাইকে সন্দেহ করতেছি। বিশেষ করে সবচেয়ে বড় সন্দেহের তীর কোন দিকে জানেন? জনাব ওয়াকার সাহেবের দিকে। কারণ এর মধ্যে উনি প্রধান বিচারপতির সাথে দেখা করছে। দেখা করতেই পারে, কিন্তু দেখা করা যাবে কিনা, আইনে আছে কিনা অত কিছু জানি না। এর মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে এটা কি আপনি জানেন? উনি ব্যাপারটা এড়ায় গেছে। উনি বলছে না আমি জানি না। কেন বলল? সবাই জানে, সবাই কানা ঘুষা, পত্র পত্রিকায়, অনেক নিউজে, অনেক কন্টেন্টে, অনেক ইউটিউবার বলতেছে। উনি কেন না বললো যে আমি জানি না? যদি বলতো জানি তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনা প্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া? এরকম একটা প্রশ্ন করত। তখন আবার কি জবাব দিত? ওই জটিলতা এড়াইবার জন্যই মিথ্যা কথা বইলা পার হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। উনি সরকারের মধ্যে আছে, উনি যদি বলে জানে না, এটা কি মাইনা নেওয়া যায়? যেমন উনি সরকারে থাইকা বলছিল এটা খুবই নিন্দনীয় কাজ। কোন কাজটা নিন্দনীয়? নূর সাহেবের উপরে যে আক্রমণটা হইল এটা নিন্দনীয় কাজ, উনি সরকারের থাইকা বলতেছে। কিন্তু সরকারের অধীনেই তো এই আক্রমণটা হয়েছে। পুলিশ প্রশাসন, আইন কানুন, আর্মি যা কিছু আছে ওরা তো সরকারেরই অংশ, তাই না? তো উনি বলতেছে নিন্দনীয়। আবার আসিফ মাহমুদও বলছে এটা মাইনা নেওয়া যায় না। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, এটা মাইনা নেওয়া যায় না। কিন্তু মাইনা নিল না এবং নিন্দা জানাইলো। তারপরে রিপোর্ট কি এখনো জানি না। কিন্তু যেটা নিয়ে আগামীকাল শুক্রবার বহুত বড় একটা সমাবেশ আছে, 22 দল থেকে জাতীয় পার্টির হয়তো নিষিদ্ধ চাইবে, এরকম কিছুই চাইবে। যাই হোক, নিষিদ্ধ হবে কি হবে না সেটা কথা না। আমি যেখানে ছিলাম সেখানে আসি। প্রধান বিচারপতির সাথে কেন দেখা করলো ওই দেখাটা বইরাই নিলাম, আচ্ছা ওনার প্রয়োজন হয়েছে দেখা করছে। কিন্তু পরপর আবার মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলো, মহামান্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো। এই যে 3টা জায়গায় উনি গেল, উনি কিন্তু যাচ্ছেন এইটা কি ওনার নিজের প্রয়োজনে না আমার দেশের প্রয়োজনে? কোনটা ভাই? আমরা যদি পজিটিভলি ধরে নেই উনি দেশের প্রয়োজনেই ঘুরতেছে। উনার মনের মধ্যে যদি এরকম একটা চিন্তা আসে, আরে এই জুলাই গণ অভ্যুত্থানের এদের একটা স্বীকৃতির জন্য দেশে এত অশান্তি, আচ্ছা আমি প্রধান বিচারপতির সাথে আলাপ করি যে এই স্বীকৃতি দিতে কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, নির্বাচিত সরকার আসার আগেই এই স্বীকৃতিটা দেওয়া যায় কিনা, জুলাই সনদপত্রের স্বীকৃতি, এই ব্যাপারে গেছে। আবার ধরে নেই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে গেছে ওই একই ব্যাপারে আলাপ করতে যে জুলাই সনদপত্রের একটা ঘোষণা দেওয়া যায় কিনা। কেন উনি গেছেন? ধরে নেই আমরা আমাদের প্রধান উপদেষ্টা পাঠাইছে যে আপনি আলাপ করেন, এরকম ধৈর্য নিতে অসুবিধা কি যদি পজিটিভ ধৈর্য নেই। আর যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে উনি গেছিলেন প্রধান বিচারপতির কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে 3 মাসের জন্য সেটার প্রধান আপনাকে হইতে হবে, আমাদের প্রধান বিচারপতির কাছে উনি এই আবদারটা করছে, এরকম শোনা যাচ্ছে। আবার ছুপ্পু সাহেবের কাছে যায় এরকম আরেকটা আবদার করছে। আবার আমাদের স্যারের কাছে আইসা, ডক্টর ইউনূস স্যারের কাছে আইসা এরকম কিছু আবদার করছে। অনেকে বলা বলি করতেছে আসলে উনি একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে। আবার অনেকে বলতেছে যে উনি চাচ্ছে আর্মির ভিতরে যারা অন্যায় করছে, দোষ করছে,
ওইটা ক্যান্টনমেন্টের ভিতরেই বিচার করতে, অর্থাৎ আর্মিদের কোর্টেই আর্মির বিচার করতে চাচ্ছেন উনি। এই ব্যাপারে দৌড়াদৌড়ি করতেছে, কারণ আর্মির ভিতরে এগুলা যদি বাইরে আসে আর্মির বদনাম হইতে পারে, সুনাম ক্ষুণ্ণ হইতে পারে। এইটাও যদি ধৈর্য নেই, এইটাও একটা পজিটিভ দিক। কিন্তু এমন কিছু কি আমরা ভাবতেছি কেউ যে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বা আমাদের দেশের বর্তমান এই সরকারের বিরুদ্ধে, মানে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে উনি কোনো ষড়যন্ত্র করতেছে? না ভাই, আমি এরকম কিছু ভাবতে চাই না। উনি তার লুকায়া যায় নাই, তাই না? নিশ্চয় কোনো প্রয়োজনে গেছে, এবং ধৈর্য নিতে পারি পজিটিভ কিছু, নেগেটিভ কিছু এই মুহূর্তে ধরতে চাই না। অনেকে হয়তো প্রশ্ন করবেন, আইন কানুনের যে দূর অবস্থা, অপারেশন ডেভিল হান্ট, অনেক অপারেশন তো হইল, কই কোনো কিছু তো উন্নতি হইল না। এই কথাটা অনেকে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এইটুকু বুঝতে পারি ভাই, অতি বল প্রয়োগ করতে গেলে বুঝছেন অনেক বড় ঘটনা ঘটা যায়, যেটা নূর সাহেবের এখানে ঘটছে অতি বল প্রয়োগ করার কারণে। আর অতি বল প্রয়োগটা কি কারো প্রবঞ্চনায় করলো নাকি হুজুকে হইছে, এটা এখন তদন্তের বাইরে আসবে। তদন্ত যাই হোক, তদন্ত কি হয় আমাদের জানা আছে ভাই। আজ পর্যন্ত আমি যত তদন্তের কথা শুনছি, পরে সেগুলো মানুষ ভুইলা যায়। যেমন ভাবে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে ভুইলা যাইতেছি, অনেকে ভুইলা গেছি, অনেকে অনেক রকম কথা বলতেছি, অনেক রকম দরদ দেখাইতেছি অনেকের জন্য, না 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 এটা করা ঠিক হবে না, এটা ব্যান করা অন্যায় হবে, ওদেরকে নিষিদ্ধ করলে ভুল হবে, এটা ভুল রাজনীতি। কিন্তু ওনারা যে নিষিদ্ধ করছিল তখন 5ই আগস্টের আগে 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না? আর শিবির তো আগেই নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ খেলা এই দেশে আগেই হয়েছে। আওয়ামী লীগ নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাকশালের মাধ্যমে। বঙ্গবন্ধু তো নিজেই ঘোষণা দিছে, আজ থেকে আওয়ামী লীগ বন্ধ, বাকশাল জীবিত। বাকশাল সামনে চলে আসছে। আর বাকশাল মানে কি জানেন? ওই যে যেটা 16 বছর দেখছেন ওইটাই। এই 16 বছর যেভাবে চলছে আওয়ামী লীগের নাম দিয়া, ওইটা কিন্তু আওয়ামী লীগ ছিল না, অরিজিনাল বাকশাল ছিল। বাকশাল না থাকলে এই অবনতি হয়, এই পরিণতি হয়। স্বাধীনতার পক্ষের এই যে দলটা, এই দলটা কিন্তু ভাই এই প্রথম পরাজয় না, কিন্তু 75 তো পরাজয় হয়েছে, ভয়াবহ পরাজয়। এবার একটু অন্যরকম পরাজয়, মানে উনি পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার সুযোগটা পাইছে। কার কারণে পাইছে? ওয়াকার সাহেবের কারণে পাইছে। এবং ওই যে 600-র উপরে লোক পালায়া ছিল, ওই দোষটাও কিন্তু আমরা ওয়াকার সাহেবের উপরই দেই না ভাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 600 লোকের এরকম 600 বন্ধু বান্ধব এই আর্মিতে ছিল, সবাই মিলাই এই কাজটা করছে। আর ওই টাইমের ওই সিচুয়েশনে যদি সবগুলারে ভাই অ্যারেস্ট করে ফেলাইতো, হ্যাঁ হাসিনা সুদ্ধা যদি অ্যারেস্ট হয়ে যেত, তাহলে কিন্তু ভাই বিপ্লবটা 100% সফল হইতো। বিপ্লবটা সফল হইতে পারতেছে না কেন জানেন? পার্শ্ববর্তী দেশের থেকে বৈশা খালি টাকা ছাড়তেছে। যেদিন থেকে শুনছেন না এস আলম 4000 কোটি টাকার উপরে দিয়ে আসছে, তারপর থেকে তো দেখছেন কি অবস্থা দেশের মধ্যে। এবং ওনারা অফিস আদালত নিয়ে নিছে, ওই অফিস চালায় পুতুল। হ্যাঁ, শেখ হাসিনার মেয়ে পুতুল দায়িত্ব নিছে। আর ওইখান থেকে AI দিয়া ভাই যত রকম অকল্পনীয় ভিডিও, মনে করেন আপনার ভয়েস নিয়ে এর মধ্যে ঢুকায় দেওয়া, ওর ড্রেস নিয়ে এর মধ্যে ঢুকায় দেওয়া, এর বডি নিয়ে এর বডিতে ঢুকায় দিয়া ভয়েস নকল কইরা পুরো অস্থির কইরা মারতেছে। তার মানে মিডিয়া যুদ্ধ চলতেছে, মিডিয়া যুদ্ধ। আর এইগুলা দেখাই আমাদের মাথার মধ্যে চলে আসে, হায় হায় আর্মি নাকি আবার ক্ষমতা নিয়ে নেয়। এই দেশে আর্মি ক্ষমতা চালাইছে তো ভাই, দেশ চালাইছে, এবং আর্মিকে মারছে। খেয়াল করে দেখেন জিয়াউর রহমান সাহেবকে কে মারছে? আর্মি তো মারছে, তাই না? এরকম ঘটনা তো ঘটছে। কিন্তু আর্মি কি আবার ওইসব কলঙ্কেতে জড়াবে? না, ওইসব কলঙ্কেতে জড়াবে না। এইটা মাথায় রাখেন। জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে, যা কিছু চোখে দেখছে, এই দেশের সবাই জানে এদেরকে থামায় রাখা যাবে না। কেউ জোর কইরা কিছু চাপায় দিবে, জোর কইরা দখল কইরা নিয়া অন্য কোনো ঘটনা ঘটাইবে। অনেকে বলতে চাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিবে, ক্ষমতা নিয়া শেখ হাসিনাকে আইনা আবার বসায় দিবে। এরকম কথাও তো শোনা যাচ্ছে, তাই না? এরকম কেন ভাবেন? দেখেন ভাই ব্রাদার, প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে। এই সেনাবাহিনী কিন্তু থাকবে তার জায়গায়, মানুষ চেঞ্জ হবে,
সেনাবাহিনী থাকতেই হবে, এবং সেনাবাহিনীর স্থান, অরিজিনাল স্থানটা কোথায় মানুষের? এইখানে। আর এই যে সেলুটটা দেয় না, এই কপালে ভাই, কপালে। যার জন্য আমার বিশ্বাস কেউ ভুল করবে না। সবাই ভিতরে দেশপ্রেম আছে, সবাই জানে অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক মায়ের বুক খালি হওয়ার পর, অনেক রক্তের বিনিময় এই দেশটা এই পর্যন্ত এই জায়গায় আসছে। এইটা কি আমাদের সেনা প্রধান ওয়াকার সাহেব দেখে না, জানে না? উনি কি মানুষ না? নিশ্চয়ই উনি মানুষ। ওনার তো বিবেক বুদ্ধি আছে, কেন উনি ষড়যন্ত্রে যাবে? আর ষড়যন্ত্রে গেলে কি হয়? ইতিহাস থেকে কি উনি শিক্ষা নিতে পারবে না? ইতিহাস কি উনি পড়তে পারে না? ইতিহাসে কি আছে? যারা মির্জাফরি করছে তাদের স্থান কোথায় হয়েছে এইটা তো আপনারা জানেন। যদি বুকের মধ্যে জায়গা চান আর ওই সেলুটের জায়গাটা যদি চান, তাহলে সবাই মিলে একটা জায়গায় আসেন ভাই, একটা জায়গায় আসেন। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা করার তাই করা যাবে ভাই। আগামী 3-4 মাস এনাফ টাইম। এই সময়ের মধ্যেই সবাই যদি এক হয়ে যান, হ্যাঁ সবাই যদি এক হয়ে যান, সবাই বলতে কারা? যারা এই নতুন বাংলাদেশের জন্য রক্ত দিচ্ছেন, নতুন বাংলাদেশের জন্য লড়াই করছেন, নতুন বাংলাদেশের জন্য যেসব মা বোনের বুক খালি হয়েছে তাদের কথা বলতেছি। তাদের কথা মাথায় রেখা সবাই এক জায়গায় আসেন। আর এখনই সময়, এটাই শেষ সময়। এই সময় হাতছাড়া করবেন না। ডক্টর ইউনূসকে আমরা আর পাবো না। সবার জন্য দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে সচিবালয়ের এই সমস্ত জায়গাগুলো পরিবর্তন করতে না পারাটাই ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি এগুলোতে যদি নতুন নিয়োগ দিতে পারতেন তাহলে হয়তোবা তার ইচ্ছে মতো সবকিছু হতো। কিন্তু আজকে তিনি একটা শিক্ষা দিলে সেনাবাহিনী মানে না, আজকে তিনি একটা নির্দেশ দিলে সচিবালয় অর্ধেক মানে না। তার কারণটাই হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টদের যে সচিবরা ছিল তারা এখন রয়ে গিয়েছে। তারা হয়তোবা শুনেছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ধরে তাদেরকে টাকা দিয়ে তারা তাদের নিজেদের স্থান ঠিক রেখেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের কাছে আপনাদেরকে নিয়েই কাজ করব, আপনাদের পক্ষে থাকবো। আর সেই আশ্বাসে রাজনীতিরা টাকা খেয়ে তাদেরকে রেখে দিয়েছে তারা ক্ষমতায় আসার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি সচিবরা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবে? তারা কি নির্বাচনে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা রেখে দলীয়কে পাশে থাকবে, নাকি তারা ভিতরে কোনো চক্রান্ত করতে পারে? আমরা জানি ইতিমধ্যে সেনাবাহিনী ভিতরে থাকা অনেকেই হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, এমন অভিযোগ উঠেছে। যদি সবকিছু মিলে এমন হয় তাহলে কিন্তু এই সচিবরাও ওই সেনাবাহিনীর সাথে মিলে হাসিনাকে ফিরিয়ে আনবে। আজকে যারা টাকার লোভে, ক্ষমতার লোভে এই সচিবকে রেখে দিয়েছে, বিপদগ্রস্ত হবে শেষ পর্যন্ত তারাই।